হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এক্সপ্লেন করতে চলেছি বাইপান ভোরিদেবা, মারাঠি ভাষার মুভিটি। এই মুভিটি পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব এবং নারী জীবনের জটিলতা ও সৌন্দর্যের গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমাটি 6 বোনের গল্প নিয়ে, যারা জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং দূরত্বের কারণে সম্পর্কের মাঝে ফাঁকফোকর তৈরি হয়েছে। এই সিনেমাটি শুধু বোনদের সম্পর্কে নয়, বরং এক শক্তিশালী বার্তা দেয় যে জীবনের জটিলতা কাটিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা সম্ভব, যদি সেখানে আন্তরিকতা থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দারুণ এই মুভিটির এক্সপ্লেনেশন। সাথে আছি আমি নুসরাত। মুভির শুরুতে আমরা 1978 সালের একটি পরিবারের পুজোর দৃশ্য দেখতে পাই। পুজোতে ছোট 2 যমজ বোন নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তখন পরিবারের একজন তাদের ধমক দিয়ে সেখান থেকে উঠে চলে যেতে বলে। এই যমজ 2 বোনের নাম শশী এবং জয়া। এর পরের দৃশ্যে আমরা শশী আর জয়াকে মারাঠি ঐতিহ্যবাহী একটি গানে নাচতে দেখি। তখন দুজনেই বেশ বড় হয়েছে। তাদের ছোট বোনকেও সেখানে দেখা যায়। পরিবারের সবাই তাদের নাচ দেখে অনেক খুশি হয় আর দুজনকে উৎসাহ দিতে থাকে। সেখানে জয়া ও শশীর ছোট এক বোনকে আমরা অনেক সুন্দর করে গান গাইতে দেখি। সেই গানের তালে তালে জয়া আর শশী নাচতে থাকে। এরপর 1986 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে জয়া এবং শশী সহ মোট 6 বোন একসাথে ছবি তুলছে। 6 বোনের মধ্যে শশী আর জয়া হচ্ছে সবার বড়, আর যমজ বোন বাকি বোনদের নাম সাধনা, পল্লবী, কেটকি এবং চারু। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা বর্তমান সময়ের সিন দেখতে পাই। একটি বড় কোম্পানিতে শশীর বিদায় অনুষ্ঠান হচ্ছে। শশী 30 বছর এই কোম্পানিতে জব করছে, আর সেই সাথে শশী কোম্পানির বাৎসরিক ইভেন্টে প্রতিবার স্পোর্টসের চ্যাম্পিয়ন, এমনকি এমপ্লয়ি অব দ্য ইয়ার হয়ে আসছে। শশীর বিদায় অনুষ্ঠানেও চেয়ার সেটিং খেলার আয়োজন করা হয়েছে। সেই খেলায় আজ শশীর প্রতিপক্ষ গীতা, যে কিনা শশী রিটায়ার্ড হবার পর তার স্থানে কোম্পানির দায়িত্ব সামলাবে। তো চেয়ার সেটিং খেলার শেষ অবধি শশী চ্যাম্পিয়ন হয় আর ট্রফি জিতে নেয়। এরপর শশী নিজের বিদায়ী ভাষণ প্রদান করে আর সবাই তা মনোযোগ সহকারে শুনেছে। শশী জানায় তার স্থানে গীতাকে নেওয়া হলেও তার রিপ্লেসমেন্ট পাওয়া অসম্ভব। সবাই শশীর কথা শুনে তা অকপটে স্বীকারও করে নেয়। পরদিন সকালে অ্যালার্মে শশীর ঘুম ভাঙে। এরপর সে বিছানা থেকে উঠে একটি গান শুনতে শুনতে নিজের জন্য চা বানিয়ে খায়। এরপর সে তার মেয়ে চিনুকে কল দেয় আর টিফিনের কথা জিজ্ঞেস করে। তখন মেয়ে চিনু জানায় তার টিফিন অলরেডি হয়ে গেছে। তখন শশী জানতে চায় টিফিন কি অক্ষয়ের মা বানিয়েছে কিনা। তবে সে শিওর যে অক্ষয়ের মা নয়, বরং কাজের বুয়া হয়তো বানিয়ে রেখেছে। অক্ষয় হচ্ছে শশীর মেয়ের জামাই, অর্থাৎ চিনুর স্বামী। কথা শেষ না হতেই চিনু ব্যস্ততা দেখে মায়ের কলটা কেটে দেয়। এরপর শশী নিজ হাতে মেয়ে চিনুর জন্য টিফিন তৈরি করে আর তা দেওয়ার জন্য একটি সিএনজি নিয়ে শশীর বাড়ির সামনে চলে যায়। শশী যেই না গাড়ি নিয়ে বের হয়, ঠিক তখনই গেটের সামনে তার মাকে দেখতে পায়। তখন শশী তার নিজ হাতে বানানো টিফিন চিনুর হাতে দেয়। চিনু তার মায়ের এই পাগলামো দেখে বেশ অবাক হয়। আসলে শশী তার মেয়ে চিনুকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের পর শশী মায়ের থেকে শাশুড়িকে বেশি প্রাধান্য দেবে, এটা সে একদমই চায় না। শশী জানায় দুজনে টিফিন খেয়ে কল দিয়ে জানাতে কারটা বেশি ভালো হয়েছে। তখন চিনু তার মাকে মনে করিয়ে দেয় যে আজ তাদের বাড়িতে সন্ধ্যা পার্টি আছে, সেখানে যেন সে সময় মতো চলে আসে। তখন শশী জানতে চায় পার্টিতে কে কে থাকবে। তখন চিনু বলে তুমি, আমি, অক্ষয়। বাকিটা বলতে না দিয়ে শশী নিজেই বলে অক্ষয়ের মা, তাই তো? শশী এটা বলতে বলতে চিনুর গাড়িতে রাখা টিফিনের বক্সের দিকে তাকিয়ে থাকে আর চিনুকে দেখায় কিভাবে তার দেওয়া টিফিন অক্ষয়ের মায়ের টিফিনকে চেপে রেখেছে। এটা দেখে শশী বেশ স্বস্তি আর খুশি দুটোই হয়েছে। সন্ধ্যায় পার্টিতে চিনু তার মা আর শাশুড়ি আর স্বামী অক্ষয়কে নিয়ে একটি গুড নিউজ দেয় যে সে তার জবে প্রমোশন পেয়েছে। এটা শুনে অক্ষয় আর তার মা খুশি হলেও শশী খুশি হতে পারেনি, কারণ এই গুড নিউজ তার মেয়ে চিনু আগে জানায়নি। তখন চিনু বলে যে এটা গুড নিউজ নয়, বরং গুড নিউজ এইটা যে সে প্রমোশন নিচ্ছে না, কারণ অক্ষয় আর চিনু এখন বেবি নেওয়ার প্ল্যান করছে। এটা শুনে শশী আরও বেশি চমকে যায়, কারণ সে ভেবেছিল এটাও তার মেয়ের আগেই জানানো উচিত ছিল। এজন্য শশীর মনটা খুব খারাপ হয়ে যায়। শশী তার মেয়ের মুখে অন্য কাউকে মা ডাকা একদমই সহ্য করতে পারে না। তাই শশী তার সামনেই শাশুড়িকে মা ডাকায় সে ভীষণ কষ্ট পায়
এরপর চিনুর শাশুড়ি সবাইকে আরেকটি গুড নিউজ দেয়। সেটা হচ্ছে মাংরাগর কম্পিটিশনে সে একটি গ্রুপের সাথে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছে। এটা শুনে চিনু আর অক্ষয় অনেক বেশি খুশি হয়, কিন্তু শশী খুশি হয় না। উল্টো শাশুড়ির প্রতিযোগিতার কথা শুনে মেয়ের এত ভালো লাগা যেন তার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের দিনে দেখা যায় শশী মাংরাডার কম্পিটিশনের জন্য ফর্ম তুলতে যায়। সেখানে গিয়ে শশী ফর্ম বিতরণের দায়িত্বে থাকা ছেলেকে জিজ্ঞেস করে, স্বামী ছাড়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে? তখন ছেলেটি বলে, ম্যাম, মংরাগড় কম্পিটিশন শুধুমাত্র মেয়েদের জন্য, তাই আপনি স্বামী ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন। তখন শশী ছেলেটিকে আবারও জিজ্ঞেস করে, ডিভোর্সি মহিলারা কি অংশগ্রহণ করতে পারবে? এ কথা শুনে ছেলেটি শশীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আর শশী তখন বুঝতে পারে তার আসলে এই প্রশ্ন ছেলেটিকে করা উচিত হয়নি। ছেলেটা কিছুটা বিরক্ত হয়েছে, তাই সে দ্রুত ফর্ম ফিল আপ করে সেখান থেকে চলে আসে। যেহেতু মংরাগড় কম্পিটিশনে একটি গ্রুপ বা টিম নিয়ে অংশগ্রহণ করতে হবে, তাই শশী তার টিমের জন্য মেম্বার খুঁজতে শুরু করে। শশী তার কোম্পানির এক কলিগকে কম্পিটিশনের ব্যাপারে জানায় আর টিমে জয়েন হতে বলে, কিন্তু মহিলা তাকে জানিয়ে দেয় তাকে দিয়ে সব হবে না। তবে মহিলা এটাও মনে করিয়ে দেয় শশীর আরও 5 বোন আছে, চাইলে তো সে বোনদের নিয়ে একটা টিম করে অংশগ্রহণ করতে পারে। তখন শশী জানায় তার 5 বোন 5 ধরনের, তাদের কারো মধ্যেই কোনো মিল নেই। এই যেমন শশীর যমজ বোন জয়া স্কুলের শিক্ষিকা। জয়া যখন তার ক্লাসে পড়াচ্ছিল তখন একজন শিক্ষার্থীর নাম জয়া শুনে তার হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে যায় আর সে ভীষণ রেগে যায়। এতে বোঝা যায় শশী আর জয়ার মধ্যে কোনো মিল নেই, উল্টো কেউ কারো নাম শুনতেও পারে না। এরপর আমরা সাধনাকে দেখতে পাই। সাধনা এমন এক পরিবারের বউ যে পরিবারেই সবাই কর্তা, অর্থাৎ সাধনার শ্বশুরের কথা মতো চলে। তার কথার বাইরে কেউ কিছু করার সাহসই পায় না। পরের দৃশ্যে আমরা পল্লবীকে দেখতে পাই। পল্লবী তো পুরোই স্বামী ভক্ত, অর্থাৎ সে স্বামীকে ছাড়া কিছুই বোঝে না। এরপর আমরা কেটকিকে দেখি। সে এমন এক গৃহিণী যে কিনা সবকিছুই অন্যের পছন্দ মতো চলতে চায়। সর্বশেষ আমরা চারুকে দেখি। চারুর যমজ 2 ছেলে আছে। চারু স্বামী থাকতেও ঘরে এবং বাহিরে সবটাই নিজে দায়িত্ব নিয়ে সামলায়। পরের দৃশ্যে দেখা যায় চারুর বাড়িতে তার 2 ছেলের অনুষ্ঠানে শশী আসে। সেখানে কেটকিও চলে আসে। কেটকি শশী আর চারুকে বিভিন্নভাবে বোঝাতে চায় সে আসলে কত ভালো আছে। এক পর্যায়ে শশী তাকে পল্লবীর কথা জিজ্ঞেস করলে কেটকির মুখ মলিন হয়ে যায়। এতে বোঝা যায় কেটকি আর কল্পনার মধ্যেও মনোমালিন্য চলে আসছে। এরপর আমরা পল্লবীকে তার ছেলে সোহমের সাথে ভিডিও কলে কথা বলতে দেখি। সোহম উচ্চশিক্ষার জন্য বাহিরে পড়াশোনা করছে, কিন্তু ভিডিও কলে সোহমের সাথে একটি ফরেনার মেয়েকে দেখা যায়। সোহম মেয়েটির সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। যখন সোহম তার বাবার কথা জানতে চায় তখন পল্লবী মিথ্যে বলে যে তার বাবা ওয়াশরুমে। আসলে পল্লবীর সাথে তার স্বামীর ঝামেলা চলছে, এখন তারা একসাথে থাকে না। কেটকি শশীকে জানায় কল্পনার স্বামী অনিরুদ্ধ ডিভোর্স লেটার পাঠিয়েছে। কথা শুনে শশীরও মনটা খুব খারাপ হয়ে যায়। অনুষ্ঠানে সাধনা তার ছেলের বউকে নিয়ে আসে। সাধনাকে দেখে কেটকি শশীকে জানায় যে চারু তার অফিসে সাধনাকে জব দিয়ে নিয়েছে। এখন চারু ছোট হয়ে বড় মাথায় চড়ে বসেছে বস হয়ে। শশী আর কেটকি যখন কথা বলছিল তখন তারা পাশ দিয়ে জয়ার স্বামীকে পার্স ব্যাগ নিয়ে ওয়াশরুমের দিকে যেতে দেখে। এটা দেখে কেটকি বলে, দিদি হয়তো আজ ওয়াশরুমে অনুষ্ঠানে কাটাবে। কথা শুনে শশী বলে, এটা আর নতুন কি, কারো ভালো দেখলে ওর হিংসে হয়। জয়ার স্বামী তাকে ডেকে ওয়াশরুম থেকে বের করে নিয়ে আসে। অন্যদিকে অনুষ্ঠানে শশী তার সব বোনদের মংরাগড় কম্পিটিশনের কথা বলে দেয়, কিন্তু কেউ তাতে রাজি হয় না। এক একজন এক এক বাহানা দেখিয়ে শশীকে বোঝায় যে তারা কেউ এসব কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। অনুষ্ঠান শেষে চারুকে তার স্বামীর সাথে কথা বলতে দেখা যায়। চারুর স্বামী তার ব্যবসার জন্য একটি ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু ব্যবসায় লসের কারণে সেই ব্যাংক লোন পরিশোধ করা হয়নি। লোনের টাকার জন্য যখন ব্যাংক থেকে কল দেয়া হয় তখন চারুকে কথা বলতে বলে। চারু কল রিসিভ না করলে তার স্বামী অভিমান করে। চারু তার ভুলের জন্য সরি বলার পর তার স্বামী জানায় এই ব্যাংক লোন তার অনেক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সে জানায় ব্যাংকের পাটিল সাহেবকে চারুর নম্বর দিয়ে দেবে, যাতে লোনের ব্যাপারে সরাসরি তার সাথেই কথা হয়। কথা শুনে চারুও বেশ চিন্তায় পড়ে যায়। তাই চারু সেই রাতেই শশীকে মেসেজ দিয়ে জানায় সে মংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করতে রাজি, কারণ চারুকে শশী জানিয়েছিল যে কম্পিটিশনের প্রাইজ মানি 25 লাখ। চারু তার পরিবারের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতেই কম্পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরের দৃশ্যে দেখা যায় কেটকি তার দামি মোবাইল কোথাও হারিয়ে ফেলেছে।
তাই কেটকির স্বামী বেশ রেগে যায়, কারণ মোবাইল হারানোর পরেও কেটকির কোনো চিন্তা ছিল না। উল্টে সে তার স্বামীকে জানায় অন্য কালারের নতুন মোবাইল সে নিতে চেয়েছিল। তবে কেটকির স্বামী অনেক বেশি রেগে যায় এই কারণে যে কেটকি এর আগে আরও 3টি মোবাইল হারিয়েছে। তাই কেটকিকে তার স্বামী বলে, যখন ইচ্ছে হবে দামি জিনিস কিনে নাও, প্রথমে হারিয়ে ফেলবে, তারপর কিনে দেওয়া লাগবে, টাকা কি গাছে ধরে? এ কথা শুনে কেটকিও রেগে যায় আর বলে, পুরনো কথা কেন টেনে আনছো? আমি কি প্রতিদিন হারাই? তখন তার স্বামী বলে, টাকা কামাতে হয় কিভাবে তা তো জানো না, কিভাবে খরচ করতে হয় সেটা ঠিক জানো। এখন মোবাইল খুঁজে আনো, আর নয়তো নিজের টাকায় নতুন মোবাইল কিনে নাও, আমি একটা টাকাও দেব না। এই কথা শুনে কেটকি রেগে বিছানা থেকে উঠে দাঁড়ায় আর বলে, আপনি কি এই কথা সিরিয়াস হয়ে বলছেন? ঠিক আছে, আমি তখনই ফিরে আসব যখন নিজের টাকায় নতুন মোবাইল কিনতে পারবো। এ কথা বলে কেটকি তার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দেখা যায় ব্যালেন্স শিটে ভুল হবার কারণে চারু রেগে তার কেবিনে সাধনাকে ডেকে পাঠায়। সব স্টাফদের সামনে ছোট বোন হয়ে বড় বোনকে নাম ধরে ডাকা সাধনার পছন্দ হয় না, তাই সে কিছুটা বিব্রত বোধ করে আর চারুর কেবিনে চলে যায়। কেবিনে যাওয়ার পর সাধনার ভুলের জন্য চারু অনেক কথা শোনায় আর আজকের দিনের মধ্যে ব্যালেন্স শিট ঠিক করে দিতে বলে। তখন সাধনা কেবিন থেকে বের হয়ে ওয়াশরুমে চলে যায় আর ছোট বোনের কাছ থেকে এমন অপ্রত্যাশিত ব্যবহার পেয়ে কান্না করতে থাকে। অন্যদিকে জয়ার স্বামী জয়াকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যেখানে জয়ার কাউন্সেলিং হচ্ছে। আসলে জয়া কোনো একটা ঘটনার পর থেকে মানসিকভাবে সিক হয়ে পড়েছে, সবসময় চুপচাপ থাকে। সাইকিয়াট্রিস্টের ভাষ্য মতে জয়া তার অতীতের সেই ঘটনার মধ্যে মানসিকভাবে আটকে আছে, কিন্তু জয়া তার এই সমস্যা মানতে নারাজ। তবে সাইকিয়াট্রিস্ট জয়াকে বলে তার এই সমস্যা অনেক বড় একটা সমস্যা। যেহেতু জয়া মানসিকভাবে অনেকটাই সিক, তাই এই সমস্যা থেকে তাকে নিজেই বের হতে হবে। জয়া তার স্বামীকে নিয়ে যখন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে বাড়িতে যায়, তখন বাড়ির সামনেই কেটকিকে দেখতে পায়। কেটকি 3 বছর যাবৎ জয়ের বাড়িতে যায় না, কিন্তু আজ তার স্বামীর সাথে ঝগড়া করে সোজা জয়ের কাছে চলে এসেছে। কিন্তু কেটকি সেই কারণ না বলে জয়াকে বলে যে তাদের 6 বোনের মধ্যে তেমন কোনো ভালো সম্পর্ক নেই, তাই সে আর্ট অফ লাইফ সেশন থেকে জেনেছে যে হিউম্যান কানেকশন বাড়াতে হবে, তাই সে জয়ের কাছে চলে এসেছে। কিন্তু জয়া তার এসব কথা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে যাচ্ছ কবে? এ কথা শুনে কেটকির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় শশীকে তার মেয়ে চিনু কল দিয়ে জানতে চায় মংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করার কথা কেন সেদিন তাকে জানায়নি। তখন শশী জানায় সেদিন তার মাথা ব্যথা ছিল, তাই বলেনি। চিনু তার মাকে বলে, যেহেতু মাঙ্গর কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তাহলে সে চাইলে তার শাশুড়িও টিমে জয়েন করতে পারে। কিন্তু শশী সোজাসাপটা না বলে দেয়, কারণ হিসেবে জানায় যে তার টিম রেডি আছে। আর ঠিক সেই সময় শশীর দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে শশী পল্লবীকে দেখতে পায়। শশী জানায় সে তার ডিভোর্সের কথা শুনেছে, তাই পল্লবীকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন পল্লবী বলে, আরে আমার কি হবে, আমি একদম রিল্যাক্স আছি, একবার ডিভোর্স পেপারে সাইন করলে তারপর আমি মুক্ত। পল্লবী নিজেকে সামলে কথা ঘুরিয়ে শশীর বাড়ির সামনের ভিউ নিয়ে কথা বলতে শুরু করে। তবে বোন পল্লবীর মানসিক অবস্থা বুঝতে পেরে শশীর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা কেটকিকে দেখতে পাই। দেখা যায় কেটকি চার্জে রাখা জয়ার মোবাইল হাতে নিয়ে শশীর নম্বর খুঁজে কল দেওয়ার জন্য, আর সে সময় জয়া সেখানে চলে আসলে কেটকি মোবাইলটা রেখে দেয়। জয়া মোবাইল হাতে নিয়ে দেখে কেটকি জয়ার নম্বর খুঁজছে, তাই সে কেটকিকে জিজ্ঞেস করে, জয়ার সাথে কথা বলবি তাই না? তখন কেটকি আমতা আমতা করে বলে, হ্যাঁ দিদি, মার্গারাং কম্পিটিশনের কথা বলেছিলে না, সে ব্যাপারে ভাবছিলাম। আর্ট অফ লাইফের দিক থেকে আমরা সব বোন কানেক্টেড হতে পারবো, আইডিয়াটা কেমন লেগেছে? জয়ার এই ব্যাপারে কেটকির সাথে কথা বলে না, কারণ সে জয়াকে মোটেও সহ্য করতে পারে না। এরপর কেটকি জয়ার বাড়িতে আসে আর পল্লবীকে দেখে কেটকির মেজাজ খারাপ হয়ে যায়। যখন কেটকি পল্লবীর ডিভোর্সের ব্যাপারে জয়ার সাথে কথা বলতে শোনে যে ওইখানে কি করছে, ওর না ডিভোর্স হতে যাচ্ছে, তখন শশী বলে, চুপ থাক, ও শুনতে পেলে কষ্ট পাবে। একথা পল্লবী রুমের বাহিরে দাঁড়িয়ে শুনে অনেক বেশি কষ্ট পায়। পল্লবী ব্যাগপত্র নিয়ে শশীর বাড়ি থেকে তার স্বামীর রেস্টুরেন্টে চলে যায়। সেখানে যাবার পর পল্লবী তার স্বামীর সাথে একটি অল্প বয়সী মেয়েকে দেখে, যে মেয়ের সাথেই তার আসলে সম্পর্ক চলছে। পল্লবী বুঝতে পারে এই মেয়ের জন্যই তার স্বামী তাকে ডিভোর্স দিতে চাচ্ছে। মেয়েটিকে তার স্বামীর সাথে ক্লোজ দেখে পল্লবী অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকেও সে চলে আসে। পরের দৃশ্যে দেখা যায় সাধনা আর জয়া ছাড়া বাকি 4 বোন মংরাঙ্গার কম্পিটিশনে অংশগ্রহণ করতে রাজি হয়েছে।
তখন সেখানে কেতকি সাধনার কথা বললে চারু বলে যে সাধনাকে টিমে একদম নেওয়া যাবে না, কারণ ও একটা বলদ। তখন বাকি সবাই বলে যে সাধনা ছাড়া গাইবে কে? আসলে সাধনা হচ্ছে সেই মেয়ে যে কিনা ছোটবেলায় বোনদের মংরাগড় গান গাইতো আর বাকি বোন সবাই নাচত। সবাই যখন জোরাজুরি করে তখন চারু সাধনাকে ম্যানেজ করার দায়িত্ব নেয়, তবে শর্ত রাখে যে জয়াকে বাকি সবাইকে ম্যানেজ করতে হবে। জয়ের কথা শুনে শশী আমতা আমতা করলেও বাকি বোনদের কথায় জয়াকে টিমে নিতে রাজি হয়। এরপর আমরা জানতে পারি জয়ার যে মানসিক সমস্যা সেটা শশীকে নিয়েই, কিন্তু শশীর সাথে জয়ের কী ঘটেছিল তা আমরা ফ্ল্যাশব্যাকের একটি দৃশ্য দেখতে পাই। বিয়ের পর জয়া আর শশী একসাথে প্রেগনেন্ট হয়। বেবি শাওয়ারের সময় শশী আর জয়া নিজেদের অনাগত সন্তানের নাম রাখে চিনু আর মিনু, কিন্তু নাম ঠিক করার সাথে সাথে সন্তানদের নাম নিজেরাই ভুলবশত পরিবর্তন করে ফেলে, যদিও সেটা শশীর ইচ্ছাতেই, কারণ শশীর চিনু নাম পছন্দ হয়েছিল, তাই সে মিনুর পরিবর্তে চিনু নামটা বেছে নেয়। জয়া প্রথমে মেনে না নিলেও পরে শশীর পছন্দ করা নাম তাকে দেয়, কিন্তু আনফর্চুনেটলি শশীর মেয়ে চিনু হলেও জয়ার মেয়ে প্রসবের সময় মারা যায়, আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য জয়া শশীকে দায়ী মনে করতে শুরু করে। এরপর জয়া যখন শশীর মেয়ে চিনুকে দেখতে যায় তখন সবাই তার থেকে শশীর মেয়েকে আড়াল করে রাখে, আর এই ঘটনার পর থেকেই জয়া মানসিকভাবে সিক হয়ে পড়ে আর শশীকে ঘৃণা করতে শুরু করে। এখন যখন সাইকিয়াট্রিস্ট জানতে চায় তার শশীকে নিয়ে কী সমস্যা, তখন জয়া জানায় তার শশীকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যখন তার স্বামী বলে যে শশীর জন্য কেতকিকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর মংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছে না শশীর জন্য, তখন সাইকিয়াট্রিস্ট জিজ্ঞেস করে কেন সে শশীকে অ্যাভয়েড করছে। তখন জয়া জানায় সে কাউকে অ্যাভয়েড করছে না। এ কথা শুনে সাইকিয়াট্রিস্ট খুশি হয়ে বলেছে তাহলে আমার তো কোনো কাজ নেই, তুমি তাহলে মংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করো, তাহলে আমাদের কাউন্সিলিংয়ের লাস্ট সেশন হবে। এদিকে চারু সাধনার ভুল কাজের জন্য হেড অফিসে কমপ্লেইন করতে চায়, তখন সাধনা থেকে রিকোয়েস্ট করে কমপ্লেইন না করার জন্য। এই সুযোগে চারু লুফে নেয় সাধনাকে মংরাগড় কম্পিটিশনের জন্য রাজি করাতে। তাই সে সাধনাকে বলে ঠিক আছে, যেহেতু তুই আমাকে রিকোয়েস্ট করেছিস তাহলে আমি এই বিষয়টি দেখব, তবে তোকে আমার একটি কাজ করতে হবে। কী কাজ সেটা জানতে চাইলে চারু সাধনাকে মংরাগড় কম্পিটিশনে তাদের টিমে জয়েন করতে বলে। সাধনা তার শ্বশুর আর পরিবার রাজি হবে না ভেবে বারণ করলে চারু তাকে হেড অফিসে কমপ্লেইন করার ভয় দেখায়, আর তাই সাধনা অনিচ্ছা সত্ত্বেও নিজের চাকরি বাঁচাতে চারুর কথা মতো মংরাগড় কম্পিটিশনে তাদের টিমে জয়েন করতে রাজি হয়। পরের দৃশ্যে দেখা যায় জয়া বাদে বাকি 5 বোন একসাথেই তাদের সেই পুরনো বাড়িতে যায়, আর সেখানে একটি পরিত্যক্ত রুম বেছে নেয় নাচের প্র্যাকটিসের জন্য। মজার ব্যাপার হচ্ছে এটা সেই রুম যে রুমে তাদের 6 বোনের নাম একটি দেওয়ালে বড় বড় করে লেখা আছে। সবাই মিলে সেই রুম পরিষ্কার করে রিহার্সালের জন্য প্রস্তুত করে। শশী সবাইকে জানায় যে ঠিক 1 মাস পর মংরাগড় কম্পিটিশনের প্রথম রাউন্ড হবে, সে রাউন্ডে যারা জয়ী হবে তারা ফাইনাল রাউন্ডে খেলবে, তাই সপ্তাহে 3 দিন তারা এখানে এসে প্র্যাকটিস করবে। তবে শশীর এই কথায় প্রথম কেউ রাজি হয় না, কারণ সবাই জব করে আবার ফ্যামিলি সামলাতে হয়, তাই তারা জানায় যে ছুটির দিন ব্যতীত এত সময় পাবে না। কিন্তু এতেও সাধনার সমস্যা ছিল, কারণ ছুটির দিনে সে বাড়ি থেকেই বের হতে পারবে না শ্বশুরের জন্য। সবাই যখন এসব নিয়ে কথা বলছিল তখন সেখানে জয়া চলে আসে। জয়াকে দেখে সবাই চমকে যায়, কারণ সবাই ভেবেছিল যেহেতু এখানে শশী আছে তাই জয়া আসবে না। তবে জয়াকে দেখে সবাই বেশ খুশি হয়। রিহার্সালের শুরুতে সবাই সাধনাকে গান গাইতে বলে, কিন্তু সাধনার ভয়েস এখন আর আগের মতো নেই, তাই সে ভালোভাবে গান গাইতে পারছিল না। তাই সাধনা সামনে বসে মংরাগড় গানের ভিডিও মোবাইলে দেখায়, আর শশী, চারু, পল্লবী, কেতকি 4 জন মিলে নাচের রিহার্সাল শুরু করে। পেছনে বসে বসে জয়া তা দেখছিল, কিন্তু কিছুটা রিহার্সাল করে সবাই হাঁপিয়ে যায়। শশী জয়ার সামনে বসে বলে অনেক কোমরে ব্যথা করছে। তখন জয়া বলে বুড়ি হয়ে গেছি। সেদিনের মতো রিহার্সাল তাদের শেষ হয়। এরপর দেখা যায় যে শশীর বাড়িতে কেতকি আর পল্লবীর মধ্যে ঝগড়া হয়েছে। অনেক আগে থেকেই তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, কিন্তু ঠিক কী কারণে তা আমরা এখন ফ্ল্যাশব্যাকের দৃশ্যে জানতে পারি। বিয়ের আগে ছেলেপক্ষ কেতকিকে দেখতে আসে। পাত্র কেতকিকে দেখার পর পছন্দ হয়, কিন্তু কিছু সময় পর পাত্রী যখন পল্লবীকে দেখে তখন পাত্র কেতকিকে বাদ দিয়ে বিয়ের জন্য পল্লবীকে বেছে নেয়। অবশ্য ওই সময় পল্লবী দেখতে কেতকির থেকে বেশি সুন্দরী ছিল, কিন্তু সেদিন পাত্র যখন তার পরিবারের সামনে পছন্দের পাত্রী হিসেবে কেতকি নয় বরং পল্লবীকে বেছে নেয়, ঠিক তখন থেকেই কেতকি পল্লবীকে দেখতে পারে না। সেই ঘটনার পর থেকে তাদের 2 বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আজ এতদিন পর দুজনের মধ্যে সেই পুরনো রাগ ক্ষোভের কারণে ঝগড়া বেঁধে যায়। পরের দিন সাধনা রিহার্সেলে গিয়ে রুমের বাহিরে অনেকের জুতো দেখে ভাবে, এরা কারা এসেছে? সাধনা ভেতরে গিয়ে দেখে তার সব বোনেরা দাঁড়িয়ে আছে, আর তার অল্প বয়সী মেয়েদের একটা টিম নেচে দেখাচ্ছে। সাধনা যখন জানতে চায় মেয়েগুলো কারা, তখন শশী জানায় তাদের কোরিওগ্রাফির জন্য এই কলেজ মেয়েদের টিমকে ডাকা হয়েছে। শশী যখন জানতে চায় সাধনার কেন দেরি হয়েছে, তখন সাধনা তার ফ্যামিলির সমস্যার কথা জানায়। এরপর সেখানে একটি ছেলে আসে যে কিনা সব বোনদের ফিটনেস ট্রেনিং করাবে। এমন একজন হ্যান্ডসাম ফিটনেস ট্রেনার দেখে 6 বোন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে। এরপর ট্রেনার সবাইকে একসাথে নিয়ে ফিটনেস এক্সারসাইজ শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় 6 বোন ফিটনেস ট্রেনিংয়ের রিহার্সালের জন্য শপিং করতে যায়। শপিং মলে তারা নিজেদের জন্য ড্রেস পছন্দ করে, কিন্তু এই মধ্যম বয়সে ড্রেস কিনতে গিয়ে সবাই বিব্রত হয়েছে। শপিং শেষে আবার তারা ফিরে আসে আর রিহার্সাল শুরু করে। এভাবে দেখতে দেখতে 6 বোন কম্পিটিশনের জন্য 20 দিন প্র্যাকটিস করে। হঠাৎ একদিন শপিং মলে সাধনা এমন কিছু দেখতে পায় যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সাধনা যখন শপিং মল থেকে কেনাকাটা করে বের হচ্ছিল, তখন সে দেখে যে তার ছেলের বউ শপিং মলে মেয়েদের সাথে ডান্স করছে। বাড়ি যাবার সময় সাধনা তার ছেলের বউকে বোঝাতে থাকে। সাধনা বলে যে, তোমার ভাগ্য ভালো যে আজ আমি একাই সেখানে ছিলাম। কি হতো যদি ফ্যামিলির অন্য কেউ দেখতো? ডান্স ভালো লাগে, খুব ভালো ডান্স করিস, কিন্তু ডান্সের মতো পড়াশোনাও ভালো করে করা লাগবে। কিন্তু যখন তার শ্বশুরের কথা মনে পড়ে তখন মুখটা মলিন হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিয়ের পরে সাধনা একটি গানের কম্পিটিশনে অংশগ্রহণ করে ট্রফি জিতে। তখন সাধনার স্বামী সে তার বাবার হাতে ট্রফি দেয়। তখন সাধনাকে শ্বশুর বলে যে, তুমি পালিয়ে বিয়ে করেছ, আমি মাফ করেছি, কিন্তু আমি বাড়িতে থেকে এসব পাগলামি কার্যক্রম মোটেও চলবে না। আজকের পর থেকে এসব এই বাড়িতে বন্ধ। এই কথা বলে সাধনার শ্বশুর ট্রফিটা ছুঁড়ে ফেলে দেয়। এদিকে পল্লবী আবারও রেস্টুরেন্টে যায় তার স্বামীর সাথে কথা বলার জন্য। পল্লবী তার স্বামীকে বোঝানোর ট্রাই করে যে সে যেন তাকে অ্যাভয়েড না করে। ঠিক তখন সেখানে ওই মেয়েটি আসে যার সাথে পল্লবীর স্বামীর সম্পর্ক আছে। তো পল্লবী মেয়েটিকে জানায় যে সে এখানে তার স্বামীকে ফিরিয়ে নিতে এসেছে। মেয়েটিও তখন পল্লবীকে বলে তার এখন ডিভোর্স পেপারে সাইন করে দেওয়া উচিত, কিন্তু পল্লবী জানায় সে কিছুতেই ডিভোর্স পেপার সাইন করবে না। তখন মেয়েটি পল্লবীকে বলে যে আগামী বছর তারা বিয়ে করবে। এটা শুনে পল্লবী বেশ অবাক হয় আর সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপর আবারও সব বোন মিলে একসাথে ডান্স রিহার্সাল শুরু করে। রিহার্সালের এক পর্যায়ে পল্লবী ডিভোর্সের কথা ভেবে কান্নায় ভেঙে পড়ে। পল্লবীকে কান্না করতে দেখে সবাই এগিয়ে আসে আর তাকে সান্ত্বনা দেয়। এদিকে চারুকে ব্যাংকের প্যাটেল লোন পরিশোধের জন্য কল দিয়ে প্রেশার দিতে থাকে। ঠিক তখন আবারও চারুকে তার স্বামীর কথা শোনায়, কারণ সে বাচ্চাদের বাড়িতে থেকে সময় দিতে পারছে না, তাই তাদের বাচ্চারা ঝগড়া করছে। চিন্তায় চারু মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তাই চারু কেবিন থেকে বের হয়ে সাইডে গিয়ে বসে, আর তখন সে দারুণ কণ্ঠে মংরাগড়ের গান শুনতে পায়। তখন চারু পেছনে তাকিয়ে দেখে সাধনা একা একা সেখানে দাঁড়িয়ে গানের প্র্যাকটিস করছে। তবে চারু অবাক হয়ে এটা দেখেছে সাধনা সে ছোট্টবেলার মতো আবারও তার গলার স্বর ফিরে পেয়েছে। তাই এখন সাধনার কণ্ঠে মংরাগড়ের গান শুনতে অনেক বেশি ভালো লাগছে। 6 বোন ব্যক্তিগতভাবে অনেক সমস্যার মধ্যেও 30 দিনের রিহার্সাল কমপ্লিট করে মংরাগড় কম্পিটিশনের জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। সেই সাথে তাদের কম্পিটিশনের দিনও চলে আসে। কম্পিটিশন ভেন্যুতে সাধনা ছাড়া বাকি সবাই মেকআপ রুমে প্রেজেন্ট ছিল। কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড শুরু হয়, কিন্তু সাধনা তখনও সেখানে পৌঁছাতে পারেনি। তাই টিমের 5 বোন অনেক চিন্তায় পড়ে যায়। এক এক করে বেশ কিছু টিম নাচ প্রদর্শন করে। শশী সাধনাকে কল দেয়, কিন্তু সাধনা রিসিভ করে না। আসলে সাধনার বাড়িতে বড় একটা প্রবলেম হয়। সাধনার শ্বশুর বাড়িতে একটা মিউজিক প্লেয়ার পায়। ছেলের বউকে ডেকে যখন সাধনার শ্বশুর জিজ্ঞাসাবাদ করছিল, তখন সাধনা গিয়ে তার শ্বশুরকে বলে যে ওই মিউজিক প্লেয়ার তার নিজের। এটা শুনে তার শ্বশুর অনেক রেগে যায় আর তার নিচে ফেলে দিয়ে ভেঙে ফেলে। এদিকে কম্পিটিশনের ব্রেকে শশী তার 4 বোনকে নিয়ে সাধনার বাড়িতে 7 মিনিটে যাবার জন্য দ্রুত বের হয়। সবাই অনেক চিন্তায় ছিল সাধনার জন্য। সাধনা যখন রান্নায় ব্যস্ত, তখন 5 বোন সাধনার বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে যাবার পর সবাই সাধনার শ্বশুরকে দেখতে পায়, কিন্তু কেউ তার সাথে কথা বলার সাহস পায় না। তাই শশী নিজেই সাধনার শ্বশুরের সাথে কথা বলে আর মংরাগড় কম্পিটিশনে সাধনাকে নিয়ে যাবার পারমিশন চায়। কিন্তু সাধনার শ্বশুর কিছুতেই রাজি হয় না। শেষে শ্বশুরের কথা মতো সাধনা রুমের ভেতরে চলে যায়, আর সব বোন নিরাশ হয়ে চলে যাবার সময় সাধনা ভেতর থেকে রেডি হয়ে আসে
আর সবার সাথে কম্পিটিশনে যাবার জন্য শ্বশুরের কাছে মাফ চেয়ে নেয়। শুধু সাধনা একাই না, বরং ডান্সের জন্য ছেলের বউকেও সাথে নিয়ে যায়। সবাই তড়িঘড়ি করে ভেন্যুতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে কম্পিটিশন শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণ পর রেজাল্টও চলে আসে, আর দেখা যায় শশীর মেয়ে চিনুর শাশুড়ি টিম কম্পিটিশনে জিতে যায়। 6 বোন কম্পিটিশনে অংশগ্রহণ করতে না পারায় অনেক বেশি কষ্ট পায়। যে কষ্ট কিছুটা লাঘব করার জন্য 6 বোন মিলে একটি মদের বারে যায় আর মদ খেতে শুরু করে। কিন্তু এক রাউন্ড শেষ হতে না হতেই সবার অনেক বেশি নেশা হয়ে যায়। বার থেকে বের হয়ে 6 বোন রেল স্টেশনে যায়, আর সেখানে দেখে একদল ছেলে মেয়ে ট্রেডিশনাল পিঙ্গা গানে ভুলভাল নাচছে। এটা দেখে শশীর অনেক বেশি রাগ হয়, আর সে সবাইকে গান স্টপ করতে বলে। এরপর সে পিঙ্গা অর্থাৎ সংস্কৃতি গানে কিভাবে নাচতে হয় তা দেখাতে যায়। শশীকে দেখে এক এক করে সব বোন পিঙ্গা গানে নাচতে চলে যায়। তারা এত দারুণ নাচে যে স্টেশনে ভিড় হয়ে যায়, আর তা সেখানে দর্শক সারিতে থাকা অনেকেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। পরদিন সকালে কেটকি ব্যাগ গুছিয়ে শশীর থেকে বিদায় নিয়ে বের হয়। এদিকে লাস্ট সেশনের জন্য জয়া তার স্বামীকে নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে যায়। অন্যদিকে সাধনা যখন অফিসে লেট করে তড়িঘড়ি করে যায়, তখন সবাই তাকে দেখতে থাকে। শশীর বাড়িতে পল্লবী যখন চা খাচ্ছিল, তখন বাহির থেকে তার ছেলে কল দিয়ে বলতে থাকে, মা, গতরাতে তোমরা কি করছিলে? দারুণ হয়েছে। পল্লবী বুঝতে পারে না তার ছেলে ঠিক কি বলছে। তখন তার ছেলে বলে, মা, তোমরা তো ভাইরাল হয়ে গেছো, টিভিটা অন করে দেখো। অন্যদিকে কেটকে যখন বাসে ওঠে, তখন বাসের সবাই কেটকের দিকে তাকিয়ে থাকে। এদিকে সাইকিয়াট্রিস্ট এসে জয়াকে হাসতে হাসতে বলে, আরে ভাইরাল হয়ে গেছো। সবার মুখে ভাইরাল ভাইরাল কথা চাউর হতে থাকে। আর তখন 6 বোন বিভিন্ন স্থান থেকে জানতে পারে গতরাতে নেশা থাকা অবস্থায় স্টেশনে যে পিঙ্গা গানে নেচেছিল তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। রাতারাতি ভাইরাল হয়ে যাবার পর সবাই বেশ খুশি হয়। চারু অফিসের কেবিনে থাকা অবস্থায় তার কাছে কল আসে, কিন্তু পাটিলের কল ভেবে ভয়ে ভয়ে চারু চোখ বুঝে কলটা রিসিভ করে। আর তখন শশীর কাছ থেকে জানতে পারে যে গতরাতে তাদের পিঙ্গা গানের নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আর তাই কম্পিটিশনের অর্গানাইজার ওয়াইল্ড কার্ড দিয়ে তাদের মূল রাউন্ডে অংশগ্রহণ করার টিকিট দিয়েছে। অর্থাৎ এখন তারা সরাসরি বংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এটা শুনে চারুও বেশ খুশি হয়। পরের দিন সবাই ডান্স রিহার্সালে চলে যায়, আর তখন সবাই রিহার্সালের ড্রেস চেক করে জানতে পারে যে ড্রেসের অনেক কিছুই ব্যাগে নেই, কারণ কেটকে বারণ করেছে। রেন্টালের জিনিসপত্রে অনেক সমস্যা থাকে, তাই কেটকে চেয়েছে সবার জন্য নতুন কিনে দেবে। তবে এত টাকা খরচ করে কেনার পক্ষে কেউ নেই, তাই সবাই ড্রেস আবারও বুঝে নিতে যায়। আর তখন সেখানে জয়া চলে আসে। জয়া বসে বসে মেয়েদের ডান্স দেখছিল, আর তখন শশীর চার্জে রেখে যাওয়া মোবাইলে কল আসলে জয়া তা রিসিভ করে জানতে পারে চিনু আসলে হসপিটালে অ্যাডমিট। এ কথা শুনে জয়া দ্রুত হসপিটালে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে চিনু জেনারেল চেক আপের জন্য হসপিটালে গিয়েছিল, কিন্তু ফাইব্রয়েড প্রবলেমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। চিনু আর কখনোই মা হতে পারবে না। হসপিটালের কর্তৃপক্ষ জয়ের কাছ থেকে সাইন নিয়ে চিনুর অপারেশন করে। চিনুর যখন জ্ঞান ফেরে, তখন জয়াকে দেখতে পায়, আর তখন চিনু এসব কথা তার মাকে জানাতে নিষেধ করে দেয়। এসবের পরেও জয়া নিজেকে সামলে নেয়, আর শশীর কাছ থেকে এসব আড়াল করে রাখে। শশী যখন চিনুকে টিফিন দেওয়ার জন্য কল দেয়, তখন চিনু জানায় সে এখন বাসায় নেই, অফিসের কাজে ব্যাঙ্গালোরে গিয়েছে। চিনু ব্যাঙ্গালোরে যাবার কথা শশীকে বলেনি, তাই শশী রাগ করে কলটা কেটে দেয়। আর তখন চিনু দেখে তার জন্য আন্টি জয়া খাবার বানিয়ে নিয়ে এসেছে। এটা দেখে চিনু ভীষণ খুশি হয়। এর পরের দৃশ্য দেখা যায় চারু তার 2 যমজ ছেলের বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছে। সেখানে চারুর সব বোন চলে যায়। সাধনার কাছে চারু তার ব্যাগ রেখে ওয়াশরুমে যায়, আর তখন চারুর মোবাইলে কল আসে। সাধনা মোবাইলটা বের করতে গিয়ে চারুর ব্যাগে সবাই প্রেগনেন্সি টেস্ট কিট দেখতে পায়। এটা দেখে কারো বুঝতে বাকি নেই চারু আবারও বেবি নেওয়ার ট্রাই করছে। কিন্তু 2টো ছেলে আর এত টেনশন থাকার পরেও চারু কিভাবে এমন ডিসিশন নেয় তা তারা বুঝতে পারে না। এরপর সবাই মিলে ওয়াশরুমের দিকে যায় আর চারুকে ডেকে বের করে। চারু ওয়াশরুম থেকে বের হয়ে জানায় নেগেটিভ এসেছে। সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর চারুকে বোঝানো ট্রাই করে যে এই বয়সে বাচ্চা নেওয়া ঠিক হবে না। এরপর চারুকে তার স্বামী স্টেজে ডাকে, আর তখন চারু সবার সামনে তার মনের কষ্ট অনুভূতিগুলো সবার সাথে শেয়ার করে মনকে হালকা করে। সংসারের পুরো দায়িত্ব সামলানো, জব, বিভিন্ন লোন পরিশোধ, এসবের জন্য বছরের পুরো সময় তাকে ভীষণ স্ট্রেসে থাকতে হয়। সবাই চারুর কথা মনোযোগ দিয়ে শোনে আর ইমোশনাল হয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় সবাই একসাথে ডান্স রিহার্সাল করে। ব্রেকের সময় পল্লবীর হাত টেনে কেটকে রুমের বাহিরে নিয়ে যায় কিছু কথা বলার জন্য, কিন্তু বাহিরে নিয়ে যাওয়ার পর কেটকি পল্লবীকে কিছুই বলে না।
তাই পল্লবী যখন চলে আসতে চায় কেটকি তার হাত বারবার টেনে ধরে। কেটকির এমন বিহেভিয়ার জন্য পল্লবী রেগে যায় আর বলে, কি হয়েছে, এমন ড্রামা করছিস কেন? শান্ত হয়ে বলছি, তাও কেন এমন করছিস? এখন আমার অনেক রাগ হচ্ছে। তখন কেটকি বলে, একই কাজ তুইও তো করেছিলি, তুই তোর স্বামীকে ছেড়ে দে, ধরে রাখিস না আর। এসব কথা শুনে পল্লবী রেগে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। কিন্তু পল্লবী ভেতর থেকে কেটকির সব কথা শুনে সিদ্ধান্ত নেয় সে তার স্বামীকে ছেড়ে দেবে। এরপর পল্লবী তার রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে তার স্বামী আর সুন্দরী মেয়েটির সাথে বেশ কিছু সময় কথা বলে। পল্লবীকে তার স্বামী ধন্যবাদ জানাতে চাইলে উল্টো পল্লবী বলে, তোমার আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আসলে আমি তোমাকে স্বাধীন করলাম না, বরং আমি নিজেই স্বাধীন হলাম। অহেতুক আমি ভেবেছিলাম তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমার কি হবে, আমার ছেলে সন্তান, সংসার, পরিবার, ব্যবসা এসব কে দেখবে? মংরাগড় কম্পিটিশন শেষ হলে এসব আমি নিজেই দেখতে পারবো। পল্লবী অনেক কথা শুনিয়ে সেখান থেকে বের হয়ে রিহার্সালের স্থানে চলে আসে আর সবাইকে জানায় সে ডিভোর্স দিয়ে মুক্ত হয়েছে। পরের দৃশ্যে দেখা যায় শশী তার মেয়ে চিনুর বাসায় আসে আর সেখানে এসে জানতে পারে কিছুদিন আগে চিনুর অপারেশন হয়েছে। যদিও চিনু অনেক ট্রাই করেছিল বিষয়টি লুকোনোর জন্য, কিন্তু শশী তার হসপিটালের রিপোর্ট ফাইল লুকাতে পারলেও রান্নাঘরে গিয়ে যখন জয়ের নাম লেখা টিফিন বক্স আর হসপিটালের কল থেকে চিনুর অসুস্থতার কথা জানতে পারে, তখন শশী এই বিষয়টি জানার পর অনেক বেশি রেগে যায় আর জয়াকে কল দিয়ে দেখা করতে বলে। তখন শশী জয়ার সাথে স্টেশনে দেখা করতে এসেই জয়াকে কথা শোনায় আর বলে, তোর যদি প্রতিশোধ নিতেই হয় আমার থেকে নিলেই পারতি, আমার মেয়ে চিনু তোর কি ক্ষতি করেছে? জয়া সব খুলে বলতে চায়, কিন্তু শশী তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে জয়াকে যা খুশি বলতে থাকে। এক পর্যায়ে শশী জয়ার গলা চেপে ধরে টানা হেঁচড়া করে। তখন আশেপাশের লোকজন এসে শশীকে ছাড়িয়ে নেয়। এরপর চিনু তার স্বামী আর শাশুড়ির সামনে মায়ের সাথে সব কথা শেয়ার করে। চিনু জানায় সে অনেক বেশি প্রেসারে ছিল, তাই কাউকে কিছু জানাতে পারেনি। এটা শুনে চিনুর শাশুড়ি ইটস ওকে বললেও শশী মোটেও তা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তখন চিনু তার মাকে থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে মা, কি করেছি আমি তোমার সাথে? তখন তার মা বলে, তুই বল, কেন আমায় বললি না? তখন চিনু বলে, আমি কেমন আছি, ঠিক আছি কিনা এটা তুমি জানতে চাইলে না, তোমার প্রবলেম আমি কেন তোমায় বলিনি। তখন শশী কান্না করে বলে, যদি তুই আমাকে জানাতি তাহলে তো আমি কোনো চিকিৎসা করাতে পারতাম, এখন তুই কিভাবে মা হবি? এ কথা শুনে চিনু বলে, মা দেখো, আমার কষ্ট থেকে তোমার বেশি কষ্ট কি জানো? কারণ চিনু মা হতে পারবে না। যেই মেয়ে সবকিছুতে ফার্স্ট ছিল সে কেন এখন মা হতে পারবে না? চিনু শান্ত হয়ে তার মাকে সব বুঝিয়ে বললে শশী বুঝতে পারে সে আসলে কি ভুল করেছে। সেই সাথে শশী এটাও বুঝতে পারে রাগের মাথায় জয়ের সাথে স্টেশনে ওই বিহেভ করা তার মোটেও উচিত হয়নি। তাই শশী দেরি না করে দ্রুত জয়ের বাড়িতে যায় আর সেখানে গিয়ে বোনের পাশে বসে কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি অনেক খারাপ দিদি। তখন জয়াও সব ভুলে শশীকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর শশী জয়ের বাড়ি থেকে একাই বের হয়ে আসে। বাকি সবাই তখন জয়ের অপেক্ষায় ছিল। শশীকে একা দেখে সবাই ভেবেছে জয়া আর তাদের সামনে আসবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জয়াও শশীর পিছু পিছু বাড়ি থেকে বের হয়ে যায়। তখন সবাই অনেক খুশি হয় আর জয়াকে নিয়ে মংরাগড় কম্পিটিশনের জন্য রওনা হয়। পরের দিনে দেখা যায় সবাই মিলে সাধনাকে নিয়ে আসার জন্য তার বাড়িতে যায় আর সাধনাকে চুপিসারে নিয়ে বের হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সাধনার শ্বশুর তার নাম ধরে ডাকে আর তখন সবাই ভয় পেয়ে যায়। সাধনা যখন তার শ্বশুরের সামনে ভয়ে ভয়ে চলে যায় তখন সবাইকে অবাক করে দিয়ে সাধনার শ্বশুর বলে, আজ তোমার প্রতিযোগিতা না? এরপর সে তার পুত্রবধূকে প্রসাদ দেয়। এটা দেখে সবাই তখন তার কাছ থেকে প্রসাদ চেয়ে নেয়। এরপর শত বাধা পেরিয়ে 6 বোন একত্রে মংরাগড় কম্পিটিশনে অংশগ্রহণ করে। নিজেদের সব দোষ, ঘৃণা, ক্ষোভ ভুলে গিয়ে নিজেদের সব সমস্যার সমাধান করে নতুন করে সবকিছু শুরু করে। আর এরই সাথে এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।